নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার, কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হুঁশিয়ারি এনসিপির। দলগুলোর ঐক্য না থাকলে আরেকটা 1-11-এর শঙ্কা। প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় জনগণ, বললেন তারেক রহমান। স্লোগান নির্ভর রাজনীতি পরিহারের আহ্বান। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ, না ভোট ফেরায় বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের ভোটাধিকার নিশ্চিতের কথাও জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে দেশটিতে থাকা ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা যোগ দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন প্রবাসীরা। এর স্বীকৃতি দিতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অর্থনীতি ঘুরে দাঁড়ালো, এই 1 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ালো, এই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো। প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। জানান, সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা নাগরিক সেবা বলে একটা আলাদা বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করেছি। তার কাছে গেলেই পয়সা দিলে সে আপনার এনআইডি, পাসপোর্ট, অন্যান্য যতগুলো সরকারি দলিল দস্তাবেজ, জমির দাখিলা বা যা যা দরকার হয় এগুলো ওখান থেকে নিতে পারবে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। আমরা আশা করি নির্বাচন, সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনৈতিক জায়গা থেকে আমরা স্বস্তির জায়গাতে এসেছি সংস্কারের মাধ্যমে। সম্রাট হোসেন, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে নির্বাচন হলে জুলাই শহীদদের ফিরিয়ে দিতে হবে। হুমকি দেন যে ফের আয়নাঘরের চেষ্টা করা হলে ডিজিএফ এর হেডকোয়ার্টারও ভেঙে দেয়ার। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শঙ্কা যে রাজনৈতিক দলগুলোর ঐক্য না থাকলে আসতে পারে আরেকটি 1-11। আমাদের সমবয়সী এক আয়োজনেই প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, যেখানে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি আর জনস্বার্থে সহাবস্থানের বার্তা। দিল্লি, কলকাতার বয়ান দিয়ে বিভাজনের রাজনীতি অব্যাহত থাকবার অভিযোগ বক্তাদের কণ্ঠে। প্রত্যাশা, দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা। ক্ষমতায় আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে। এজ ইনফিনিটি কমপ্লেক্সিটি, এটাই আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না। কিছু আলোচনার টেবিলে ছাড় দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ বিবাদ করবে না। গোয়েন্দা সংস্থার কঠোর সমালোচনা করে সংস্কারের দাবি জানায় এনসিপি। বিচার ও সংস্কার বাদে ফ্যাসিবাদী সংবিধানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন দলের নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে।
কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কথা মনে করিয়ে দেন এনসিপি সদস্য সচিব। 14 দল ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। আর জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে না পারলে আসবে আরও একটি ১-১১। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। এর আগে জাতীয় যুব শক্তি ঘোষণা করে ৭ দফার যুব ইশতেহার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন যে বিএনপি প্রতিশ্রুতির বাস্তবায়নে বিশ্বাস করে আর নেতাকর্মীদের আহ্বান জানান স্লোগান নির্ভর রাজনীতি পরিহারের। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আলোচনা অনুষ্ঠান। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তরুণদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার উৎসাহ দেন তিনি। আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না। স্লোগান নির্ভর রাজনীতি পরিহার করে পরিবর্তনের তাগিদ দেন তারেক রহমান। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে বিএনপি। যেসব প্রকল্প নতুন কর্মসংস্থান বা জব অপরচুনিটি তৈরি করতে সক্ষম হবে, সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পেপাল সহ অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের সাথে দেশকে সংযুক্ত করার আশ্বাসও দেন তারেক রহমান। যে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে আছে, এই সুবিধাটা যাতে চালু করা যায়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ, এমন প্রতিক্রিয়া জানালেন নির্বাচন বিশেষজ্ঞরা। তবে না ভোট ফেরায় মিশ্র প্রতিক্রিয়া তাদের। এমন বিধানে আবারও ডামি নির্বাচনের আশঙ্কা তাদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। দেশে নির্বাচন পরিচালনার জন্য যতগুলো আইন আছে তার মধ্যে মূল আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও। 1972 সালে প্রণয়ন করা এই আদেশ পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। এই আদেশটি পরিবর্তনের জন্য আবারও উদ্যোগ নেওয়া হয় বর্তমান সরকারের আমলে। সোমবার প্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যার অনেকগুলোই বিগত দিনে আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন এর ফলে নির্বাচন সুষ্ঠু হবার পথ মসৃণ হবে। এই যে চেঞ্জগুলো করা হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই নির্বাচনটাকে ট্রান্সপারেন্ট এবং ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি একটা আসনে বন্ধ করলেন, তখন যেটা হয় যে ওই আসনে তো আবার নির্বাচন করবেন। যখন করবেন তখন এটা আরও সমস্যা তৈরি করতে পারে। তখন যারা এখানে হারবে তারা হয়তো আরও 10 গুণ শক্তি নিয়ে আবার এখানে ব্যাক করতে পারে। সুতরাং এটা সামগ্রিকভাবে রেজাল্ট যে বাতিল করে দেওয়া, আমি মনে করি যে এটা যথার্থ। তবে নির্বাচন বিশ্লেষক জেসমিন টুরির মতে না ভোট বৈষম্য তৈরি করতে পারে। তবে আরপিও প্রয়োগের উপর নির্ভর করছে এর সফলতা। সাধারণ নির্বাচনে এক অংশের জন্য না থাকছে, আর এক অংশের জন্য না থাকছে না ব্যালট পেপারে, তাতে অনেক ক্ষেত্রে ভোটাররা কনফিউজড হয়ে পড়বে। না ভোট থাকবে জানলে ওই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যার হওয়ার কথা তিনি একজন দামি এক বা একাধিক দামি ক্যান্ডিডেট দাঁড় করায় ফেলবে। তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক মাত্রায় প্রশ্নের মুখে পড়ে যাবে। বিশ্লেষকদের মতে নির্বাচনী পরিবেশ এমন হওয়া উচিত যাতে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, প্রার্থীরা যেন নির্ভয়ে নিজের মনোনয়ন দাখিল করতে পারেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। এই কার্যক্রম চলবে আগামী 18 আগস্ট পর্যন্ত। সব আবেদন যাচাই বাছাইয়ের পর 9 সেপ্টেম্বর হবে ভোট। মাঝে কেটে গেছে 6 বছর। এরপর ছাত্র রাজনীতির বহু তর্ক বিতর্ক সাথে নিয়েই আবারও ডাকসু নির্বাচনের ডামাডোল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুরু হয়েছে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ, চলবে 18 আগস্ট পর্যন্ত। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 2 জন ও সদস্য পদে 5 জন মনোনয়নপত্র তোলেন। এ সময় স্বতন্ত্র প্যানেলে সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ করেন কয়েকজন শিক্ষার্থী। নির্মমভাবে ছেলে মেয়ে কোনো বাদ বিচার না করে ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল সিজার। এই সিজারকে আমরা কোনোভাবেই আমাদের ডাকসুতে অংশগ্রহণ তো দূরের কথা, আর 1 সেকেন্ডের জন্য আমরা চাই না যে এই স্বাধীন বাংলায় ও শ্বাস নেক। নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই সাধারণ শিক্ষার্থীদের। দাবি জানান প্রতিনিধিত্বশীল প্রশাসন গঠনে ডাকসু চালু রাখার। দীর্ঘ 6 বছর পর আমাদের যে বহুলাঙ্গিত ইলেকশনটা হতে যাচ্ছে, তাই ক্ষেত্রে আমরা যোগ্য প্রার্থীদের বের করে নিয়ে আসতে পারবো। আমরা চাই যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হয়ে কেউ যেন প্রশাসনের কাছে আমাদের কথাগুলো রাখতে পারে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রস্তুত প্রশাসন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তা নিয়ে শোনা যায়নি বড় কোনো অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অপরাধী হিসাবে প্রমাণিত, যাদেরকে সিন্ডিকেট থেকে বহিষ্কার করেছে সাময়িকভাবে, তাদেরকে ধরার ক্ষেত্রে কারো কারো নাম ঠিকানার অস্পষ্টতার কারণে 2-1টা থেকে যেতে পারে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র প্রদান। সব আবেদন যাচাই বাছাইয়ের পর 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এখন থেকে যে কোনো সমস্যায় বাংলায় অভিযোগ করতে পারবেন মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা। রাতে কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মালয়েশিয়াগামী কর্মীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান যে মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীর মধ্যে 8,000 বাংলাদেশি নিবন্ধন করেছেন। বলেন যে বৈঠকে অনিয়মিত প্রবাসীদের সমস্যার সমাধানে আলোচনা করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে এদেশে কাজে লাগানোরও চেষ্টা চলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু রেজাল্টও পেয়েছি ভালো, যাতে আমাদের মাইগ্রেন্টরা ওয়েলফেয়ার পান, তাদের প্রতি যাতে অন্যায় না করা হয়, তারা যেন বঞ্চনার শিকার না হন। এই কাজগুলো আমরা অনেক নিবিড়ভাবে করছি, কিন্তু যেটা হচ্ছে যে এটা অনেক পুরনো সমস্যা। মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে 5G সেবা চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আজিয়াটাকে বরহাদ গ্রুপের সিইও বিবেক সুদ জানিয়েছেন যে বাংলাদেশে 5G ট্রায়াল শেষ করেছে রবি। তবে পূর্ণাঙ্গ 5G সেবা বাস্তবায়নে ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ অপরিহার্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন যে আরও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে লাইসেন্সিং ব্যবস্থা সহজ করেছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তবে সেই আবেদনে সাড়া দেননি আদালত। বলেন যে মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। স্টেশন ছাড়ার পর আর ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। নানা কারণে এই সময়ের অন্যতম আলোচিত আইনজীবী জেডাই খান পান্না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবারও খায়রুল হকের পক্ষে লড়েছেন তিনি। তবে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে, ঠিক সে সময় পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না।
আমি যেটা এখানে পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না, এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, ট্রেন স্টেশন ছাড়ার পর আর ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হয়নি। অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে। এখন নতুন আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক আঞ্জুমান আরা ইয়াসমিন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিকে সাভারে পুলিশের এপিসি থেকে গুলি করার পর আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যা মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 14 সেপ্টেম্বর। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল হাসান সহ 4 জনকে। এ মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 18 জুলাই ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই প্রথম ট্রাইব্যুনালে দাখিল করা পুলিশের একটি ওয়্যারলেস বার্তায় এমন নির্দেশনা উঠে আসে। এদিকে হাবিবুর রহমান যে চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তার সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দিতে উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সময়টা 14 জুলাই। শেখ হাসিনা যখন ছাত্রদের রাজাকারের বাচ্চা বললেন, সে রাতেই কোটা বিরোধী আন্দোলন যেন মোড় নেয় নতুন পথে। সে সময় আন্দোলন দমাতে সাবেক আইজিপি চৌধুরী মামুনের দেয়া 164 ধারার জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই থেকে প্রতি রাতেই একটি কোর কমিটির বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেই বৈঠকে আইজিপি ছাড়াও থাকতেন স্বরাষ্ট্র সচিব, র্যাব ডিজি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও 12 থেকে 15 জন। তবে সবকিছু ছাপিয়ে এই কোর কমিটির বৈঠক শুরু হওয়ার আগের দিনই ওয়্যারলেস বার্তায় ডিএমপি প্রধান এক নির্দেশনা দেন তার অধস্তন সব পুলিশকে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান 18 জুলাই এক বেতার বার্তায় যা বলেছেন তার নথি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে তিনি ডিউটিরত সকল অফিসারকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন ইচ্ছে তখন গুলি করার স্বাধীনতা দেন তিনি। এবার মেলানো যাক সমীকরণ। সাবেক আইজিপি চৌধুরী মামুনও জবানবন্দিতে বলেছেন, লিথাল ওয়েপন ব্যবহারে সবচেয়ে উৎসাহী ছিলেন হাবিবুর রহমান। তিনি এটাও বলেছেন, 18 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানই প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, যা মেলে ওই ওয়্যারলেস বার্তার সাথে। ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। এখন পর্যন্ত 2টি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান প্রধান আসামি। এর মধ্যে চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যায় সাক্ষ্য চলছে। আসামি হয়েছেন কার্নিস থেকে রামপুরায় গুলির ঘটনাতেও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সরকারের কাছ থেকে ব্যবসায়ীদের নেয়ার মানসিকতা ছাড়তে বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। গেল 1.5 দশকে আওয়ামী সরকারের আমলে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা।
ডলার সংকটে মারাত্মক ব্যাহত হয় বিদেশি বাণিজ্য। আর্থিক খাতের বিশৃঙ্খলায় লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের 1 বছরে কতটুকু এগোলো অর্থনীতি, সংবাদ সম্মেলনে তাই তুলে ধরলেন অর্থ উপদেষ্টা। বলেন, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে প্রাতিষ্ঠানিক দুর্বলতায়। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সামর্থ্য, আমার বিদ্যাবুদ্ধির হয়তো অভাব আছে কিছুটা, আর কিছুটা আমি বলে যে লিমিটেশন। আমরা তো অনেক কিছু বাধা না, আমি বলবো কিছুটা প্রতিবন্ধকতা আছে। তো এর মধ্যে যেটা করছি আমরা, তার মধ্যে যতটুকু আমরা চেষ্টা করছি সেটা আপনারা একটু, যেটাকে ইংরেজিতে বলি বেয়ার উইথ আস, মানে আমাদের সাথে একটু থাকেন। সংবাদ সম্মেলনে উঠে আসে অর্থ পাচার, ব্যাংকিং খাতে সংস্কারের প্রসঙ্গ। বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে ব্যবসায়ীদের সমালোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের কাছ থেকে সবসময় নেয়ার মানসিকতা ছাড়তে হবে। আমাদের কাছে বলি আপনি সব দেবেন, কি এখন ক্যাশ ইনসেন্টিভ কোনোদিনই কমাবেন না, গ্র্যাজুয়েশন করবেন না, যা যা দিচ্ছেন দিতে থাকবেন। তার মানে ওনার টাকা পয়সা ঢালবেন, আবার টাকা পয়সা রোজগার করবেন, আর ওনারা ওনার আরামে থাকবে। সেটা তো রিস্ক নিতে হবে, তো তবে আনসার্টিনিটির ব্যাপারটা আমি এগ্রি। অন্য এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। 1 নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। এদিন চলতি অর্থ বছরের জন্য 65.5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তার ফলাফলের উপর ভিত্তি করে মৌখিক পরীক্ষা, এরপর যোগ্যতা বিবেচনায় হবে নিয়োগ। তবে প্রক্রিয়াটি নিয়ে অনেকেই তুলেছেন তদবির, অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ। নিয়োগ প্রার্থীরা বলছেন যে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে তা যথাযথ নয়। সোমবার রাতে শিক্ষক নিয়োগ চূড়ান্ত করতে ভিসি ভবনে বসে সিন্ডিকেট বৈঠক। এ সময় ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন উর্দু বিভাগের প্রার্থী বুলবুল রহমান। তার অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে উর্দু বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু তাই নয়, বিশেষ সুবিধা দিতে নতুন নিয়মও করা হয়েছে। পূর্ণ স্বায়ত্তশাসিত 3টা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়। ওখানে 3টাতেই এসএসসি ইন্টারের রেজাল্ট আছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কেন উঠাইলো? আমার এই 2টা ক্লু নিয়ে আমি হাইকোর্টে রিট করছি, সেখানে আমার পক্ষে রায় দিয়েছে। শুধু তিনিই নন, এমন পক্ষপাতের অভিযোগ আরও অনেক প্রার্থীর। কেউ কেউ বিভাগের একমাত্র স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হয়েও শিক্ষক না হতে পেরে এ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। কারোর কাছে যদি এরকম অভিযোগ না, প্রমাণ যদি থাকে যে আগে এরকম স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছে প্রশ্ন, হ্যাঁ, এরকম যদি থাকে আমাদের কাছে যদি এটা সরবরাহ করে, নিঃসন্দেহে আমরা দেখব। প্রকৃত মেধাবীরা যেন শিক্ষকতার পেশায় নিয়োজিত হতে পারে, তার জন্য যা যা করা দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় তা করবে, সেটি একজন শিক্ষক হিসাবে আমি প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে, আর তদবিরের ভিড়ে যেন মেধাবীরা হারিয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান শিক্ষাবিদদের। তারা সিন্ডিকেট বোর্ডের মাধ্যম দিয়ে একটা লিখিত পরীক্ষা নাম আসতে এই আয়োজনের মাধ্যমে শিক্ষক দেওয়া হয়েছে। আমরা আশা করব এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে, আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গা তৈরি হবে। গেল জুলাই থেকে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক হতে আবেদনের পর দিতে হচ্ছে 50 নম্বরের লিখিত পরীক্ষা। উত্তীর্ণ হলেই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন প্রার্থীরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, দুর্ভোগে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত সদর ও শিবগঞ্জের 5টি ইউনিয়নের নিচু এলাকা। এতে পানিবন্দী প্রায় 9,000 মানুষ। ডুবেছে ফসলের ক্ষেত। 6টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ফারাক্কার বাঁধ খুলে দেয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি ও কুমার নদের পানি। চরাঞ্চলের 16টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।
2024 সালের ঠিক এমন সময় যেখানে ডেঙ্গু রোগীদের অত্যাধিক ভিড় ছিল কক্সবাজারের সদর হাসপাতালে, সেখানে এখন মাত্র হাতে গোনা কয়েকজন রোগী। শুধু আক্রান্তের ক্ষেত্রে নয়, মৃত্যুর সংখ্যাতেও এবার শূন্যের কোটায় কক্সবাজার। ফলে এবার ডেঙ্গুর ডেঞ্জার জোনে নেই সাগরপাড়ের এই জেলাটি। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গেল বছর ডেঙ্গু আক্রান্তের দিক দিয়ে কক্সবাজার জেলাকে হটস্পট ঘোষণা করলেও এবছর অনেকটাই স্বস্তিতে সমুদ্র তীরবর্তী এ জেলার মানুষ। সরকারি তথ্যমতে জেলায় এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 4,934 জন। গত বছর যা ছিল প্রায় 4 গুণ। সিভিল সার্জন জানান, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার সমন্বিত উদ্যোগ নেওয়ায় বাড়েনি ডেঙ্গুর প্রকোপ। এবার আমাদের ডেঙ্গুর প্রকোপ অনেকটা কম। তো অনেকটা কম হওয়ার কারণ হিসেবে আপনি ধরতে পারেন এবছর কক্সবাজার পৌরসভা কিন্তু ভিগোরাসলি তার ড্রেনগুলো পরিষ্কার করেছে, তার নালা নর্দমাগুলো পরিষ্কার করেছে, মানুষজনকে সচেতন করেছে। ইভেন পৌরসভার লোকজন এসে আমি দেখেছি যে মানুষের বাড়ির আঙ্গিনায় বা পিছনে টিছনে যেসব ময়লা টয়লা থাকতো ড্রেনগুলো পরিষ্কার করে দিয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, ভ্যারিয়েন্ট পরিবর্তন হওয়ায় শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছে। ইদানিং কিছু দেখা যাচ্ছে সেই যে সাধারণ যে লক্ষণ, জ্বর, মাথা ব্যথা, এগুলো কিন্তু নাই, কিন্তু ডেঙ্গু পজিটিভ তাদের ওই স্ট্রেনটা। এটা হচ্ছে আচ্ছা গবেষণার বিষয়, মানে এটা তো আসলে এভাবে ধরেন বলা যাবে না, এটা একটা গবেষণার বিষয়। সিমটমগুলো আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তথ্য বলছে এবছর কোনো প্রাণহানি না হলেও গেল বছর ডেঙ্গুতে কক্সবাজারে মারা যান 9 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো এবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। চাঁদপুরে কি অবস্থা দেখতে পাচ্ছেন? চাঁদপুরে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি বলতে গেলে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি যদি গত মাসের চিত্র তুলে ধরি, সেটি হচ্ছে গত মাসে এই হাসপাতালে আমি বর্তমানে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল রয়েছে। হাসপাতালে গত মাসে 38 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিয়েছেন, আর চলতি মাসে এ পর্যন্ত 10 জন রোগী এখানে চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যারা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই রাজধানী ঢাকা বা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তারা আক্রান্ত হয়েছেন। আর এছাড়া চাঁদপুরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক তারা অনেক কম। যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চলতি বছর জানুয়ারি থেকে এই অগস্ট পর্যন্ত শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বিভিন্ন বাসা বাড়িতে যে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করছেন, বাসা বাড়িতে যাতে পানি না জমে তারা সে ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন। এছাড়া শহরের বিভিন্ন যে পাড়া মহল্লা রয়েছে সেই পাড়া মহল্লায় তারা ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটাচ্ছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডেঙ্গু আক্রান্ত যারা চাঁদপুর সরকারি হাসপাতাল সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, এবং তো কোথাও কোনো ধরনের মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। যারাই আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ছিল চাঁদপুরের ডেঙ্গু আক্রান্ত নিয়ে সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁদপুর থেকে ডেঙ্গুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আল ইমরান শোভন। দর্শক, হঠাৎ করেই বাড়ছে পেঁয়াজের দাম। নাটোরের পেঁয়াজ বাজার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, রাকিব, আপনি জানেন যে নাটোর একটি কৃষি প্রধান অঞ্চল এবং এখানে কিন্তু পেঁয়াজ উৎপাদনে হচ্ছে মানে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা। নাটোরে প্রায় 6,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয় এবং যা থেকে উৎপাদন হয় প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ। অথচ নাটোর জেলার চাহিদা আপনার 20,000 মেট্রিক টন পেঁয়াজ। তো এই অতিরিক্ত পরিমাণ যে পেঁয়াজ সেটা কিন্তু জেলার বাইরে যায়। আমরা গত 2-3 মাস আগেও কিন্তু নাটোরে দেখেছি যে পেঁয়াজ নিয়ে কৃষকের এক প্রকার হাহাকার, দাম না পাওয়ার কারণে। অথচ আজকে সেখানে পেঁয়াজের দাম 80 থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে নাটোরের বাজারে। আজকে নাটোরের বাজারে পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে 75 টাকা কেজি। তো এই যখন পরিস্থিতি, তখন এখানকার যারা ব্যবসায়ী তারা যেটা বলছেন যে আসলে পেঁয়াজের সরবরাহ
তারা পাচ্ছেন না, আড়ত থেকে তারা কম দামে কিনতে পারছেন না, যার কারণে তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অথচ সাধারণ ভোক্তারা যেটা বলছেন যে পেঁয়াজের সরবরাহ কিন্তু কম নেই এবং আড়তগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে। প্রতি বছরই পেঁয়াজ নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয় এবং যার ভোগান্তি সাধারণ মানুষকে দিতে হয়। যদিও বর্ষার কারণে দোকানিরা বলছেন যে বর্ষার কারণে প্রত্যেকটা সবজির সরবরাহই কমেছে, যার কারণেই এই সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচামরিচ 200 টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে, এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, এছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। পটলের মতো একটি সবজি, সেই সবজিটাও কিন্তু 70 থেকে 75 টাকা কেজি দরে আজকের বাজারে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অন্যান্য সব সবজি কিন্তু 60 টাকার উপরে, যদিও শুধুমাত্র আলু এবং পেঁপের দামটা 30 টাকার মধ্যে রয়েছে। এছাড়া অন্যান্য সব সবজি বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, পেঁয়াজের বিষয়টা নিয়ে সাধারণ ভোক্তা এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে আড়ত লেভেলে আসলে যে সরকারি যে তদারকি, সেই তদারকিটা বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি যে ভ্রাম্যমাণ আদালত, সেটা যদি চালানো যায় তাহলে হয়তো পেঁয়াজের দামটা সাধারণের নাগালে আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। রাকিব। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে পেঁয়াজ বাজারের সবশেষ খবর জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।